ফ্লোচার্ট নিয়ে আমরা আজকে প্রথম পর্বটা আলোচনা করব এবং এই পর্বে জানার চেষ্টা করব একটা ফ্লোচার্ট বলতে কী বোঝায়, এর গঠন কেমন, কী কী জিনিস ইউজ করা হয় একটা ফ্লোচার্টের মধ্যে এবং এর প্রকারভেদ কী, এর বৈশিষ্ট্য কী হওয়া উচিত। তো এখন দেখি আমরা ফ্লোচার্ট বলতে কী বুঝি। আমরা অলরেডি অ্যালগোরিদম শিখে ফেলেছি এবং অ্যালগোরিদম বলতে বুঝেছিলাম যে ধাপে ধাপে যদি কোনো একটা সমস্যার সমাধান করা হয় এবং ওই সমস্যাগুলো যদি আমরা খাতায় কাগজে কলমে যদি লিখে ফেলতে পারি একদম নিজেদের ভাষায়, সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। বাট ফ্লোচার্ট আর অ্যালগোরিদম প্রায় সেম জিনিস, যেটা অনেকে হয়তো ধরতে পেরেছেন অলরেডি। ফ্লোচার্ট হচ্ছে সাধারণত আমরা যখন অ্যালগোরিদমগুলো দেখি, সেম অ্যালগোরিদমগুলোকে যদি আমি কিছু চিহ্ন বা কিছু ছবি বা চিত্রের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে যদি প্রকাশ করি, সেটা হচ্ছে ফ্লোচার্ট। তো আমরা ডেফিনেশনটা দেখে ফেলি, যে পদ্ধতিতে বাস্তব সমস্যাকে চিত্র বা প্রতীক বা সিম্বল বা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলোর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি এবং সমাধান করি ওই বাস্তব সমস্যাটাকে, সেটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এবং তোমরা হয়তো অলরেডি জেনে ফেলেছো যে বাস্তব সমস্যা বলতে কী বোঝায়। বাস্তব সমস্যা মানে এমন কোনো সমস্যা না যেটা কম্পিউটার কখনো বের করতে পারবে। তো আসলে কম্পিউটার যে সমস্ত সমস্যাগুলো বের করতে পারবে না সেগুলো হচ্ছে অবাস্তব সমস্যা। ওকে, তো এখন দেখি যে ফ্লোচার্টগুলো, যেহেতু আমরা এখানে বলেছিলাম চিত্র বা প্রতীকের কথা আছে, তার মানে আমি বলতে পারি ফ্লোচার্টের মধ্যে কিছু সিম্বল থাকবে, কিছু প্রতীক থাকবে, যেগুলো আমি পাশে অনেকগুলো লিখে রেখেছি। এগুলো নিয়ে আমরা একটু পরে জানি। আমরা এখানে দেখি যে ফ্লোচার্টের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ কী কী। ফ্লোচার্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এবং ফ্লোচার্টের যে মেইন ভিত্তি সেটাই হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করা, এবং সমস্যাটা অবশ্যই একটা বাস্তব সমস্যা। তো এখন ক্লাসিফিকেশনের মধ্যে সিস্টেম ফ্লোচার্ট আসলে কি? সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে কম্পিউটার যখন চলে তখন তাকে কিন্তু কিছু সিস্টেম ফলো করতে হয়। এখন একটা কম্পিউটার কিভাবে বাইরের মানুষের সাথে কমিউনিকেট করবে, বাইরের এনভায়রনমেন্টকে বুঝতে পারবে, সেটা করার জন্য কম্পিউটারকে একটা অপারেটিং সিস্টেম চালু করতে হয়। এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনগুলোকে যেই ফ্লোচার্টের মাধ্যমে তৈরি করা হয়, সেটাই হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট। এবং একটা সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে কম্পিউটার সাধারণত বাইরের মানুষদের সাথে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের কম্পিউটারের বাইরে অবস্থিত, তাদের সাথে কম্পিউটার কমিউনিকেট করতে পারে। মানে আমরা এখানে সিস্টেম ফ্লোচার্ট নিয়ে কোনো কাজ করব না, আমরা অনলি প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ করব। তো প্রোগ্রাম ফ্লোচার্ট বলতে কী বোঝায়? যে ফ্লোচার্টের মাধ্যমে একটা প্রোগ্রামের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের যে পথ তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট। এবং আরেকটা বিষয় বলে রাখি, অ্যালগোরিদমের ভেতরে যেমন স্টার্ট ছিল, এন্ড ছিল, ডাটা প্রবাহ ছিল, অর্থাৎ একটা ডেটার পর আরেকটা ডেটা যেহেতু দিতাম আমরা, অর্থাৎ ইনপুট হিসেবে দিতাম, ডেটা প্রক্রিয়াকরণ ছিল, বিশ্লেষণ ছিল, অ্যানালাইসিস ছিল, তারপর ডেটা সংরক্ষণ ছিল, ফলাফল দেখানো ছিল, প্রিন্ট ছিল, অনেক কিছু ছিল। সব কিছু কিন্তু আমাদের এই ফ্লোচার্টের মধ্যে রয়েছে। জাস্ট এখানে আমরা কিছু সিম্বলের মাধ্যমে এই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করি। তো আমরা এখন সাধারণত ফ্লোচার্টের কিছু বৈশিষ্ট্য নিয়ে জানব। ফ্লোচার্টের যে ফার্স্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে একটা প্রোগ্রামকে খুব শর্টকাটে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিন্স আমরা যখন একটা বিশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখব, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথায় কী হবে সেটাকে খুব শর্টকাটে রিপ্রেজেন্ট করা ফ্লোচার্টের মেইন বৈশিষ্ট্য। আমরা সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলতে পারি ফ্লোচার্টকে দেখেই কোনো একটা প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। দ্যাট মিন্স আমি যদি কোনো একটা প্রোগ্রামের ফ্লোচার্ট তোমাদের হাতে তুলে দিই, তোমরা ফ্লোচার্টটা দেখে বুঝতে পারবা যে প্রোগ্রামের মেইন যে বৈশিষ্ট্য সেটা কী। তারপর কখনো কখনো প্রোগ্রামকে পরিবর্তন করতে হয়, প্রোগ্রামকে পরিবর্ধন করতে হয়, দ্যাট মিন্স প্রোগ্রামকে বাড়াতে হয়। তো এই ধরনের কাজগুলো যখন করা হয় তখন তার ফ্লোচার্টটার দিকে আগে খেয়াল করতে হবে। পরবর্তীতে এই ফ্লোচার্টটা দেখার পর আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামটার কোন কোন জায়গায় আমরা পরিবর্তন করতে পারি বা পরিবর্ধন করতে পারি। তারপর হচ্ছে সহজে খুব জটিল প্রোগ্রামগুলো লেখার জন্য আমরা ফ্লোচার্টটাকে ইউজ করে থাকি। আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ধরনের ফ্যাক্টোরিয়াল বের করব বা সিরিজ বের করব, অনেকগুলো সংখ্যার যোগফল বের করার, যেমন 1 + 2 + 3 + 4, তখন দেখবে ওই সমস্ত সিরিজ বের করার জন্য যে প্রোগ্রামিং দরকার হচ্ছে, যে লুপের দরকার হচ্ছে, সেগুলোর আইডিয়া আমরা ফ্লোচার্ট থেকে খুব সহজেই বের করতে পারবো। দ্যাট মিন্স তুমি শুরুতেই হুট করে একটা প্রোগ্রামিং কিন্তু লিখতে পারো না। তোমাকে ওই প্রোগ্রামিংয়ের অ্যালগোরিদম জানতে হবে, ওই প্রোগ্রামিংয়ের ফ্লোচার্ট জানতে হবে। তো তোমরা যদি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম না জেনে প্রোগ্রামিং ইউজ করো, তাহলে কিন্তু প্রোগ্রামিং লিখতে পারবে না। তো এই কতগুলো জিনিস ছিল আমাদের প্রোগ্রামিংয়ের যে ফ্লোচার্ট ছিল, ওই ফ্লোচার্টের বৈশিষ্ট্য। আমরা এখন ফ্লোচার্টের সাধারণত যে নিয়মাবলী আছে, অর্থাৎ সাম সিম্বল অফ প্রোগ্রাম ফ্লোচার্ট, সেগুলো দেখব। আমরা এখানে সিস্টেম ফ্লোচার্টের কোনো সিম্বল দেখব না, আমরা অনলি
প্রোগ্রাম ফ্লোচার্টের সিম্বল দেখব, কেননা প্রোগ্রাম ফ্লোচার্টটাই আমাদের এখানে সবচেয়ে বেশি কাজ করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। আমরা প্রথম যে সিম্বলটা দেখতে পাচ্ছি, এই সিম্বলটা হচ্ছে অনেকটা যে কি বলবো, যে ডিম্বাকৃতির। এই যে পাশেরটা হচ্ছে আমাদের ডিম্বাকৃতির, অথবা বলা যায় এটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেড, দ্যাট মিনস উপবৃত্তাকার শেপের। দ্যাট মিনস এটা অনেকটা উপবৃত্তের মতো, যে বৃত্তাকার পথ ধরে আমাদের সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে থাকে। এখন এই যে এখানে দুটো সিম্বল দেখতে পাচ্ছি, দুটো সিম্বলের কাজ হচ্ছে সেম কাজ। দ্যাট মিনস এরা দুজনই কোনো একটা প্রোগ্রামের স্টার্টিং নির্দেশ করে, দ্যাট মিনস স্টার্ট হওয়াকে নির্দেশ করে। আমরা অ্যালগোরিদমে পড়েছিলাম যে প্রতিটা লাইনের শুরুতে স্টার্ট থাকে বা শুরু করো এই কথাটা থাকে। তো ফ্লো চার্টের শুরুতেও সেম স্টার্ট করো বা শুরু করো এই কথাটা থাকে, এবং কোনো একটা প্রোগ্রামিং সমস্যার সমাধান শুরু করাটা হয় আমাদের এই সিম্বলটা লেখার মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের স্টার্ট করা বা কোনো একটা প্রোগ্রাম শুরু করা, যেটাকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে আমরা এরকম আয়তকার লিখে দুই পাশে এরকম গোল করে দিতে পারি, অথবা টোটাল একটা ডিম্বাকৃতির শেপ দিতে পারি। বাট আমরা স্টার্ট যে সিম্বলটা ইউজ করি, ইন্ডো কিন্তু সে সেম একই সিম্বল ইউজ করে করতে পারি। দ্যাট মিনস একটা ফ্লোচার্টের মধ্যে এই দুটো সিম্বল একই সাথে ইন্ড সিম্বল হিসেবেও পরিচিত। দ্যাট মিনস কোনো একটা প্রোগ্রামকে শেষ করার জন্য, কোনো একটা প্রোগ্রামকে শুরু করার জন্য আমরা ফ্লোচার্টের মধ্যে এই দুই ধরনের সিম্বল দেখাতে পারি। তার মানে এই দুইটা সিম্বল হচ্ছে আমাদের ইন্ড সিম্বল, অথবা কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করার সিম্বল বা ফ্লোচার্টকে স্টার্ট করার সিম্বল। পরেরটা দেখি, আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম যে পরবর্তী ধাপ ছিল কি স্টার্টের পর কোনো একটা ইনপুটকে নেওয়া, এবং আমরা ইন্ডের আগের যে ধাপটা দেখেছিলাম সেটা ছিল কোনো একটা আউটপুটকে পাওয়া। দ্যাট মিনস প্রিন্টের মাধ্যমে কোনো একটা আউটপুটকে পাওয়া। তো আউটপুট বা ইনপুটের জন্য ফ্লোচার্টে যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের একটা প্যারালেলোগ্রাম সিম্বল, বা যেটাকে বলা হয় বাংলায় সামান্তরিক সাইন। তো এই সামান্তরিক সাইনটা সাধারণত নির্দেশ করে ইনপুট অথবা আউটপুট নির্দেশ করার ক্ষেত্রে, যেখানে I/P হচ্ছে আমাদের ইনপুট, O/P হচ্ছে আউটপুট। এটা থেকে আমি ইচ্ছা করলে তোমরা ইনপুট আউটপুট লিখতে পারো, বাট আমি এটাকে শর্টকাটে I/P এবং O/P লিখি ইনপুট আউটপুট প্রকাশ করার জন্য। তার মানে কোনো একটা প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটকে ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করা হয় একটা সামান্তরিক সাইন দিয়ে বা প্যারালেলোগ্রাম সাইন দিয়ে। তারপরের সাইনটা দেখি আমরা, এটা হচ্ছে আমাদের টোটালি একটা আয়তকার, এবং আয়তকার বা রেক্টেঙ্গুলার এই শেপটা নির্দেশ করে কোনো একটা প্রোগ্রামের ভিতরে হওয়া প্রসেসকে। তো আমরা যখন দুটো সংখ্যা যোগ করার অ্যালগোরিদম দেখেছিলাম, তখন দেখেছিলাম যে দুটো সংখ্যা যোগ করো, এই যে যোগটা করা, এই যোগ করাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যানালাইসিস করা বা প্রসেস করা। তো এই প্রসেস করার কাজটা সাধারণত যে সাইনের মাধ্যমে ফ্লোচার্টে নির্দেশ করা হয় সেটা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গুলার শেপ বা আয়তকার শেপ। তার মানে এই রেক্টেঙ্গুলার শেপ বা আয়তকার শেপের মেইন মানে হচ্ছে প্রসেসিং। তো এটার মানে হচ্ছে আমাদের প্রসেসিং করা। আমরা আরও কিছু দেখি, আমরা নিচের সাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনেকটা ডায়মন্ড শেপের, অথবা অনেকে বাচ্চারা যখন ঘুড়ি উড়ায় ওই ঘুড়ি শেপের। তো এই শেপটার আসলে মানে কি খেয়াল করে দেখো তো, আমরা যখন দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করার অ্যালগোরিদম করেছিলাম, সেখানে কিন্তু দেওয়া ছিল যে একটা লাইনে ছিল মাঝখানে, ইজ দ্য ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার। তার মানে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়। দ্যাট মিনস এখানে কিন্তু একটা কনফিউশন বা কন্ডিশন ছিল, বা একটা ডিসিশন মেকিং ছিল, এবং এই ডিসিশন মেকিংয়ের মধ্যে দুটো অপশন ছিল, একটা ছিল ইয়াস আর একটা ছিল কি নো। দ্যাট মিনস তুমি যখন কোনো একটা কাজ করতে যাবা, ওই কাজের মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে, হয় তুমি কাজটা করতে পারো, নয়তো করতে পারো না। দ্যাট মিনস ইয়েস অর নো। তো এই ধরনের কন্ডিশন যখন কোনো একটা প্রোগ্রামের অংশে চলে আসে, সেটাকে প্রকাশ করা হয় ফ্লোচার্টের মাধ্যমে একটা এই ডায়মন্ড শেপ দ্বারা। তার মানে এটা হচ্ছে আমাদের ডিসিশন মেকিং শেপ। এবং খেয়াল করে দেখবে এই সমস্ত ডিসিশন মেকিং শেপের মধ্যে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এবং ইয়েস এবং নো কোন সাইড দিয়ে বের করা হয় সেটা আমরা যখন ফ্লোচার্ট করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এরপরে আমরা আরও একটা সিম্বল দেখতে পাচ্ছি, এই যে পাশে, এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের তীর বা অ্যারো সাইন। তো অ্যারো সাইনগুলোর আসলে কি করে, এগুলো হচ্ছে ডিরেকশন অফ ডেটা ফ্লো। দ্যাট মিনস এদের দ্বারা ডিরেকশন অফ ডেটা ফ্লোকে বোঝানো হয়। এর মানে কি, ডিরেকশন মানে হচ্ছে দিক, ফ্লো মানে হচ্ছে পরিবাহিত হওয়া বা প্রবাহিত হওয়া, আর ডেটা মানে হচ্ছে কি ছোটো ছোটো কিছু তথ্য। তার মানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন তথ্যের প্রবাহ ঘটে, তখন আমরা সেটাকে এই অ্যারো সাইন দ্বারা বা তীর সাইন দ্বারা বোঝাই। যেমন আমরা যখন অ্যালগোরিদম করেছিলাম, প্রথমে ছিল স্টার্ট, তারপরে ছিল কি 2টা নম্বর
ইনপুট হিসেবে নিতে হবে। তারপর ছিল কি 2টা নম্বরকে যোগ করতে হবে। তো প্রতিটা ধাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটার সাথে আরেকটা কানেক্টেড। আমরা প্রথমে ফার্স্ট ধাপ লিখি, তারপরে সেকেন্ড ধাপ লিখি, তারপরে কিন্তু থার্ড ধাপ লিখি অ্যালগরিদমে। ঠিক তেমনই ফ্লো চার্টেও আমরা প্রথমে স্টার্ট দিব, তারপর আমরা ইনপুট নিব, তারপর আমরা প্রসেসিং করব, তারপর আমরা আবার আউটপুট দিব। তো এইভাবে প্রতিটা সিম্বলকে আমরা যদি যুক্ত করতে চাই তবে তাদের মাঝে কিছু অ্যারো সাইন দিতে হয়, যেগুলোকে বলা হয় এই অ্যারো সাইন। আমরা যখন ফ্লো চার্টের এক্সাম্পল করব, অনেকগুলো এক্সাম্পল করব আমরা, তখন তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে সাইনটা আছে, এই সাইনটা হচ্ছে অনেকটা সার্কুলার, এটাকে বলা হয় কানেক্টর সাইন। সো কানেক্টর সাইনের কাজ কি? ধরো তুমি এমন একটা সমস্যার সমাধান করলে, যে সমস্যার সমাধান করার পর তোমার 2-3টা অপশন আসলো। যেমন আমি যখন বলেছিলাম দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় তার অ্যালগরিদম করো, তার মধ্যে কিন্তু 2টা অপশন পেয়েছিলাম, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তো ইয়েস অনুসারে আমি যদি আগাই একটা সংখ্যা বড় পাবো, নো অনুসারে যদি আমি আগাই আরও একটা সংখ্যা বড় পাবো। এবং দুটো সংখ্যাই যখন আমাদের পার্শিয়ালে কাজ করছে, প্রতিটা সংখ্যাই কিন্তু কাজ করার পর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। দ্যাট মিন্স কম্পিউটার ইন্ট কন্ডিশনে পৌঁছাবে। তো ইন্ট কন্ডিশনে পৌঁছানোর জন্য আমরা এই দুটো শর্ত থেকে কিছু ডিরেকশন তৈরি করতে পারি। ওই ডিরেকশনগুলোকে আমরা একটা কানেক্টরের সাথে যুক্ত করতে পারবো। এটাকে আমি যদি আর একটু সোজাভাবে বোঝাই তাহলে তোমাদেরকে হয়তো এভাবে বোঝাতে পারবো। ধরো তোমার এটা হচ্ছে একটা বাসা, আর এখানে হচ্ছে একটা মার্কেট। ওকে, তো এটা হচ্ছে বাসা, এটা হচ্ছে মার্কেট, আর এটা হচ্ছে ধরো স্কুল। এখন তোমরা দুজন চাচ্ছ যে একসাথে স্কুলে ক্লাস করে তারপর তোমরা একটা পার্কে ঘুরতে যাবে, এবং এটা হচ্ছে তোমাদের সেই পার্ক। তো তোমার এক ফ্রেন্ড মার্কেটে আছে এবং তুমি আছো তোমার বাসায়। তো তুমি প্রথমে বাসা থেকে স্কুলে গেলে, তোমার ফ্রেন্ডও মার্কেট থেকে স্কুলে গেল, কেননা তোমাদের মধ্যে আর মিট হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তোমরা দুজন একে অপরের সাথে দেখা করতে চাচ্ছ, বাট তোমরা সবচেয়ে ভালো একটা জায়গা হচ্ছে দেখা করার স্কুল, কেননা স্কুলে গেলে তোমাদের আব্বু আম্মু কেউ কিছু বলবে না। তো তুমি এবং তোমার বন্ধু মার্কেট থেকে স্কুলে গেল এবং তুমি বাসা থেকে স্কুলে গেলা। স্কুল হচ্ছে এখানে কানেক্টর হিসেবে কাজ করে। দ্যাট মিন্স তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর কানেকশন তৈরি হয়েছে স্কুলে। পরবর্তীতে তোমাদের লাস্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পার্কে ঘুরতে যাওয়া। তো তুমি হয়তো সরাসরি বাসা থেকে পার্কে যেতে পারবে না, এবং তোমার বন্ধু হয়তো মার্কেটে বাবা মাকে নিয়ে ঘুরতে গিয়েছে, সেও হয়তো পার্কে যেতে পারবে না, ধরা খেয়ে যাবে। তো তোমরা কি করলে, বুদ্ধি করলে, তোমরা দুজন কানেক্ট হবে স্কুলের মাধ্যমে। কেননা স্কুলে গেলে তোমার আব্বু আম্মুও কিছু বলবে না, তোমার বন্ধুর আব্বু আম্মুও কিছু বলবে না। স্কুল থেকে তোমরা সরাসরি ফাইনাল যে ডেস্টিনেশন পার্ক সেখানে চলে যাবে। তার মানে তুমি বাসা থেকে স্কুলে যাচ্ছ, সেটা হচ্ছে তোমার এক ধরনের ডেটা ফ্লো। তোমার বন্ধু মার্কেট থেকে স্কুলে গিয়েছে, সেটা হচ্ছে আরেক ধরনের ডেটা ফ্লো। ফাইনালি তোমাদের ডেস্টিনেশন স্কুল থেকে পার্কের দিকে হয়েছে, যেটা হচ্ছে তোমাদের এন্ড ডেস্টিনেশন, অর্থাৎ আজকের দিনের সবচেয়ে বড় প্ল্যান। তাই আজকের দিনের এই সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে কোনো একটা ফ্লোচার্টের ইন্ড হওয়া। আর এখানে স্কুল হচ্ছে তোমাদের দুজনের মিলনস্থল, যেটাকে ওয়ান কাইন্ড অফ কানেক্টর হিসেবে দেখানো হয়। তো ফ্লোচার্ট যখন করব আমরা এই কানেক্টর সম্পর্কে অনেক ভালোভাবে আইডিয়া পেয়ে যাব। এবং লাস্ট যে সিম্বলটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আরও একটা রেক্টেঙ্গুলার সিম্বল, এবং এই সিম্বলটা হচ্ছে প্রায় এক। তবে মনে রাখতে হবে আমাদের এই সিম্বলটা সাধারণত টোটালি একটা চতুর্ভুজ অর্থাৎ আয়তকারের মতো, জাস্ট ওর কোণাটা হচ্ছে হালকা রাউন্ড শেপ। বাট আমাদের এই চিহ্নটার মধ্যে টোটাল এই পয়েন্টে হচ্ছে রাউন্ড শেপ। দ্যাট মিনস এখানে দুইটা সাইডে হচ্ছে আমাদের রাউন্ড শেপ, আর এখানে কোনো সাইড কিন্তু রাউন্ড শেপ না, জাস্ট কর্নারগুলো হচ্ছে রাউন্ড শেপের। এবং এটাকে বলা হয় আমাদের অল্টারনেটিভ প্রসেস। দ্যাট মিনস আমরা যদি একটা প্রসেসে সন্তুষ্ট না হতে পারি, বা একটা প্রোগ্রাম করার সময় একটা প্রসেস যদি আমাদের কাজ না করে, তবে আমরা যদি অল্টারনেট বা অন্য ভিন্ন কোনো রাস্তায় প্রসেস তৈরি করতে চাই, তবে আমরা এই সিম্বলটা ইউজ করব। তো এই সিম্বলগুলো ইউজ করে কিভাবে ফ্লোচার্ট তৈরি করা হয়, কিভাবে অনেকগুলো প্রোগ্রাম সলভ করা হয়, সেটা আমরা পরবর্তীতে অনেকগুলো ফ্লোচার্টের যে এক্সাম্পল আছে সেগুলো করার মাধ্যমে জানবো। ফ্লোচার্ট নিয়ে সেকেন্ড পার্ট দেখব। এখন আমরা এই পার্টে জানার চেষ্টা করব কিভাবে একটা ফ্লোচার্টকে তৈরি করতে হয়, এবং আমরা ফ্লোচার্টের মাধ্যমে এবং অ্যালগরিদমের মাধ্যমে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো প্রথমে দেখি আমরা ফ্লোচার্ট তৈরির কিছু নিয়ম, এবং প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে স্পেসিফিক সিম্বল। দ্যাট মিনস ফ্লোচার্ট যখন আমরা তৈরি করব কোনো একটা সমস্যার সমাধান করার জন্য, তখন আমাদের কিছু স্পেসিফিক সিম্বল দরকার হবে ওদেরকে ফলো করার জন্য। ওকে, তো এই স্পেসিফিক সিম্বলগুলো কিন্তু আমরা গত পর্বে দেখে এসেছিলাম যে কিছু কিছু সিম্বল আছে যাদের দ্বারা আমরা স্টার্ট করতে পারি, যাদের দ্বারা আমরা
প্রসেসিং দেখাতে পারি, যাদের দ্বারা আমরা ইনপুট কিংবা আউটপুটকে দেখাতে পারি, বা আমরা যাদের দ্বারা বিভিন্ন ধরনের যে ডিসিশন মেকিং আছে বা কানেক্টর আছে ওগুলোকে দেখাতে পারি। তো এই সমস্ত স্পেসিফিক সিম্বলগুলো ফার্স্টে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে যদি আমরা কোনো একটা প্রবলেম সলভিং করার জন্য ফ্লো চার্টটাকে ব্যবহার করে থাকি। সেকেন্ডটা হচ্ছে আমাদের ফ্লো অফ অ্যারো। দ্যাট মিনস আমরা একটা ধাপের পর আরেকটা ধাপে গিয়ে যেহেতু প্রবলেম সলভ করছি, তার মানে প্রতিটা ধাপের মাঝে আমাদের একটা ফ্লো অফ অ্যারো বা অ্যারো সাইনটা দিতে হবে। তা না হলে আমরা কিন্তু বুঝবো না যে কোন ধাপের পর কোন ধাপের কাজটা আমরা এখানে করছি। তো এরপরেরটা হচ্ছে ইজি রাইটিং। দ্যাট মিনস আমরা যখন ফ্লো চার্টটা লিখব, আমরা ফ্লো চার্টের ভেতরে অ্যালগোরিদমের মতো বিস্তারিত কোনো কিছু লিখব না। দ্যাট মিনস আমরা যখন অ্যালগোরিদমে বলেছিলাম যে স্টার্ট দ্য প্রোগ্রাম অর স্টার্ট সামথিং, অথবা আমরা যখন লিখেছিলাম যে অ্যাড টু নাম্বার অর সামেশন অফ টু নাম্বার, এই জিনিসগুলো কিন্তু আমরা ফ্লো চার্টের ভিতরে লিখব না। আমরা এই ইজি রাইটিংয়ের ক্ষেত্রে সাধারণত খুব বড় বড় জিনিস না লিখে শর্টকাটে কিছু জিনিস লিখব। যেখানে আমরা বলছি এর সাথে বিকে যোগ করো, অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা ফ্লো চার্টে জাস্ট ডিরেক্টলি লিখে দেব এ প্লাস বি। তো আমরা যখন ফ্লো চার্টটা করবো, সামনে কিছু এক্সাম্পল করব, তখন আমরা এই বিষয়টা দেখব যে কিভাবে একটা অ্যালগোরিদমের মধ্য থেকে ফ্লো চার্টকে তৈরি করা হচ্ছে, অর্থাৎ অ্যালগোরিদমটাকে কাজে লাগিয়ে তার মধ্য থেকে শর্টকাটে কিছু ওয়ার্ড নিয়ে ফ্লো চার্টকে তৈরি করা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাভয়েড কমপ্লেক্সিটি। দ্যাট মিনস ফ্লো চার্টটাকে খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি জটিল করা যাবে না। যদি আমরা ফ্লো চার্টটাকে জটিল করি তবে সেটা কিন্তু আমরা সাধারণত পরবর্তীতে কভার করতে পারবো না। দ্যাট মিনস ফ্লো চার্টটাকে অল টাইম সোজা হতে হবে, শর্টকাট হতে হবে। তারপর হচ্ছে অ্যাভয়েড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ফ্লো চার্টে যেহেতু আমরা শর্টকাটে অ্যালগোরিদমের কিছু কথা লিখব, আবার প্রোগ্রামিংয়ের ভেতরেও কিন্তু শর্টকাটে অনেক কথা লেখা হয়, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আমরা ফ্লো চার্টের ল্যাঙ্গুয়েজকে মেলাবো না। কেননা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমনভাবে লেখা হয় যাতে সেটা কম্পিউটারের কম্পাইলার বুঝতে পারে, বাট আমরা ফ্লো চার্টটা লিখি সাধারণত আমরা যাতে বুঝতে পারি সেই কারণে। তাই এখানে আমাদের মনে রাখতে হবে কখনোই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। এছাড়াও আমাদের আরও কিছু ছোটো ছোটো বৈশিষ্ট্য আছে ফ্লো চার্ট তৈরি করার ক্ষেত্রে। আমাদের এরপরে আরও একটা বৈশিষ্ট্য আমরা দিতে পারি যে কম সাইন ইউজ করা। দ্যাট মিনস আমরা যখন ফ্লো চার্ট তৈরি করব তখন আমরা চেষ্টা করব খুব কম পরিমাণ তীর দিতে বা অ্যারো দিতে, খুব কম পরিমাণ আমাদেরকে স্টার্ট বা ইন্ডিং বা প্রসেসিং সাইনগুলো ইউজ করতে। তো এটা হচ্ছে আমাদেরকে বলা যায় ফ্লো চার্টের আরও একটা বৈশিষ্ট্য। তারপর একটা ভালো বৈশিষ্ট্য আছে যে আমরা এক পেজের মধ্যে ফ্লো চার্টটাকে কমপ্লিট করতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। কেননা পরীক্ষাতে যখন তোমরা ফ্লো চার্ট দিতে যাবে তখন মাঝে মাঝে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় চলে যেতে হয়। তো ওই ক্ষেত্রে ফ্লো চার্টটা যে গঠন স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে আমরা এই ফ্লো চার্টটা সবসময় তৈরি করব যাতে এক পৃষ্ঠার মধ্যে আমাদের ফ্লো চার্টটা হয়ে যায়। তারপরে এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি ফ্লো চার্ট আঁকতে যাই, আমাদের যে স্পেসিফিক কিছু সিম্বল ছিল, যেমন রেক্ট্যাঙ্গুলার সিম্বল বা আয়তকার সিম্বল বা বলা যায় হচ্ছে আমাদের ডায়মন্ড শেপের সিম্বল বা উপবৃত্তাকার সিম্বল, এই সিম্বলগুলো ছোট বা বড় হতে পারে, সমস্যা নেই। অর্থাৎ আমরা সিম্বলগুলোকে বেশি বড় করব না, বেশি ছোট করব না, মাঝারি রাখবো। বাট কখনো কখনো যদি ছোট বড় হয় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ তাদের কাজটা সবসময় সেম থাকবে। তো এই কয়টা বিষয় আমরা যদি মাথায় রাখি তবে খুব সহজে একটা ফ্লো চার্টকে তৈরি করতে পারবো। তো এখন আমরা যে বেসিক পার্ট দেখব সেটা হচ্ছে আমরা তিনটা সংখ্যা নির্ণয় করব। দ্যাট মিনস তিনটা সংখ্যার যে যোগফল নির্ণয়, সে যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা দেখার চেষ্টা করব। তো এখানে তিনটা সংখ্যা নির্ণয় না, এটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল বা সামেশন আছে, ওটা নির্ণয়ের অ্যালগোরিদমও দেখব, আবার ফ্লোচার্টও দেখব। তো চলো দেখে ফেলি এটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমরা অ্যালগোরিদম বের করা। তো অ্যালগোরিদম বের করার সিস্টেমটা কিন্তু একদম সোজা। আমরা প্রথমে কি করি, এক লিখি, মানে লাইন লিখি। তো কেন আমি এখানে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট পাশাপাশি লিখছি, তার কারণ হচ্ছে আমরা অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে ফ্লোচার্টটাকে বানাবো। অল টাইম এটাই কিন্তু করা হয় সবচেয়ে ভালো। কিংবা বলা যায় আমরা এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট যদি আগেই শিখে ফেলি, আমাদের কিন্তু পরবর্তীতে প্রোগ্রামিং করতে তেমন কোনো সমস্যা হবে না। তাহলে তিনটা সংখ্যা যে যোগফল তা নির্ণয়ের জন্য আমরা প্রথমে স্টার্ট দিব। দ্যাট মিনস আমি ইংলিশে লিখছি, তোমরা ইচ্ছে করলে বাংলাতেও লিখতে পারো যে শুরু করি। সেকেন্ড যে লাইন অ্যালগোরিদমে, সেটা আমাদের কী ছিল, তিনটে সংখ্যাকে ইনপুট হিসেবে নিতে হবে। তো আমরা এখানে লিখব ইনপুট 3 নাম্বারস।
তো 3টা সংখ্যাকে আমি এখানে ইনপুট নিলাম। এখন যেহেতু আমরা ফ্লো চার্ট করছি, আমি কিন্তু বলে রেখেছি যে ফ্লো চার্টটা কিন্তু আরও বেশি শর্টকাট হয় অ্যালগরিদমের তুলনায়। তো অ্যালগরিদমের তুলনায় আমি যদি ফ্লো চার্টটাকে আরও বেশি শর্টকাট করতে চাই, তাহলে আমরা এই ইনপুট 3 নাম্বারস এটাকে আরও একটু স্পেসিফিক করতে পারি। কিভাবে করতে পারি? এই 3টা নাম্বারের নাম দিলাম A, B, C। দ্যাট মিনস আমরা স্পেসিফিক 3টা নাম্বারকে অ্যাড করলাম, যাদের নাম হচ্ছে ABC, যেখানে আমরা জানি না A এর মান কত, B এর মান কত এবং C এর মান কত। এটা কেন বললাম? যাতে আমরা ফ্লো চার্টটাকে শর্টকাটে লিখতে পারি, যেটা আমরা একটু পরে দেখব। লিখলে তোমরা বুঝতে পারবে কেন আমি এখানে 3টা নাম্বার হিসেবে ABC এর নামটাকে নিলাম। 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে কম্পিউটার এর ভিতরে এই 3টা যে নাম্বার ঢুকেছে এদেরকে যোগ করবে। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি যে সামেশন অফ অথবা অ্যাডিশন অফ 3 নাম্বারস, অথবা বলতে পারি অ্যাড A, B, C। তো অ্যাড মানে হচ্ছে কি এই 3টা নাম্বার যোগ করা, এবং এই যোগ করার মাধ্যমে আমরা একটা প্রসেস তৈরি করেছি। 4 নম্বর যে ধাপ আছে সেটা হচ্ছে কি আমরা যে এই 3টা নাম্বার যোগ করলাম, আমরা একটা সামেশন পাবো বা যোগফল পাবো। এবং অ্যাড ABC এর মানে হচ্ছে এই ABCকে যোগ করলে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে গেট। কি পাচ্ছি? আমি সাম পাচ্ছি বা যোগফল পাচ্ছি। কার যোগফল পাচ্ছি? ABC এর। তো আমি এখানে একদম ভেঙে লিখে দিলাম, কেননা অ্যালগরিদম মানে হচ্ছে মানুষের ভাষা, নিজের মতো করে লেখা। তো আমি কি লিখলাম? অ্যাড ABC অ্যান্ড গেট দ্য সাম, অথবা ABC যোগ করার মাধ্যমে আমি তাদের সামটাকে পেলাম। এটা হচ্ছে আমাদের যে 3 নম্বর ধাপ সেটা বা প্রসেসিং। 4 নম্বর ধাপে আমি কি করব? যেহেতু আমরা এখানে যোগফল পেয়ে গেছি, তাই এটাকে কম্পিউটারকে বলবো প্রিন্ট করে দিতে। তাই আমি লিখব প্রিন্ট দ্য সাম। দ্যাট মিনস আমি যে যোগফলটা পেয়েছি এই যোগফলটা এখন প্রিন্ট করে দেখাও। 5 নম্বর যে ধাপ সেটা আমরা সবাই জানি, যেহেতু আমাদের সবগুলো কাজ শেষ, তাই আমরা এটাকে ইন করে ফেলতে পারি বা আমরা অ্যালগরিদমটাকে শেষ করতে পারি। এখন তুমি ইচ্ছা করলে অনেক কিছু লিখতে পারো। এখানে লিখতে পারো স্টার্ট দ্য প্রসেস। দ্যাট মিনস তুমি এখানে একটা প্রসেস তৈরি করবো, সেটা স্টার্ট করবে। অথবা লিখতে পারো ইন দ্য প্রসেস। তার মানে আমরা বলতে পারি অ্যালগরিদমের মধ্যে ইচ্ছা করলে আমরা যে কোনো লাইন লিখতে পারি নিজের ইচ্ছা মতো। এবং আমি যে এই জিনিসগুলো লিখেছি এটা কিন্তু তোমরা হয়তো নাও খুঁজে পেতে পারো ইন্টারনেটে সার্চ করে কিংবা বইয়ের মধ্যে দেখে, কারণ আমি এখানে টোটাল জিনিসটা নিজের ভাষায় লিখেছি। স্টার্ট দ্য প্রসেস, ইনপুট 3 নাম্বারস ABC, add ABC and get sum, print the sum and finally end the process। এখন এই জিনিসগুলো যদি আমি ফ্লো চার্টে করতে চাই, কিভাবে করব? তার আগে বলে রাখি ফ্লো চার্টটা টোটালি অ্যালগরিদমকে ফলো করে। অ্যালগরিদমে যে কয়টা ধাপ হবে, যে কয়টা স্টেপ থাকবে, ফ্লো চার্টেও ঠিক একই রকমভাবে ধাপ হবে বা স্টেপ থাকবে। বাট ফ্লো চার্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওর মধ্যে কিছু সাংকেতিক সিম্বল আসবে, এই যে স্পেসিফিক কিছু সিম্বল আসবে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট করতে বলা হয়েছে, স্টার্ট দ্য প্রসেস অফ প্রোগ্রামিং or start the process of solving the problem। তো এখন আমরা যদি ফ্লো চার্টে জিনিসটা স্টার্ট করতে চাই, তবে আমাদের স্টার্টের একটা সিম্বল লাগবে, এবং আমরা সবাই জানি এই সিম্বলটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার সিম্বল বা ডিমের মতো সিম্বল, তাই না? এই সিম্বলটা আমরা আঁকবো কি জন্য? স্টার্ট করার জন্য, আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। তো আমরা এর ভিতরে লিখব স্টার্ট। এখন খেয়াল করে দেখো তো, আমরা কিন্তু অ্যালগরিদম ইচ্ছা করলে স্টার্ট লিখলেও কোনো সমস্যা ছিল না, বাট আমি এখানে স্টার্ট দ্য প্রসেস লিখেছি এই কারণে যে আমরা ইচ্ছা করলে অ্যালগরিদমকে অনেক বড়োভাবে লিখতে পারি, একটা লাইন অনুসারে লিখতে পারি। বাট যখন আমরা ফ্লো চার্ট লিখবো, আমরা এই বড় লাইনটাকে লিখবো না, আমরা জাস্ট ছোট্ট একটা অংশটাকে লিখবো, যেটা হচ্ছে অনলি স্টার্ট। তারপরে আমরা একটা তীর দিব নিচের দিকে। খেয়াল করো, এই তীরটাই ছিল কি আমাদের ফ্লো অফ অ্যারো, এবং এই ফ্লো অফ অ্যারো নির্দেশ করে কোন ধাপের পর কোন ধাপ কাজ করবে। তো প্রথম ধাপের পর কাজ করেছি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে ছিল ইনপুট 3 নাম্বারস AB অ্যান্ড C। এখন ইনপুট নেওয়ার জন্য যে সাইন বা যে প্রতীক, সেটা হচ্ছে কি আমাদের একটা সামান্তরিক। এই যে এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক প্রতীক, এবং এই সামান্তরিক প্রতীকের সাথে তীর চিহ্নটা একদম যুক্ত করে দিতে হবে। এবং এর ভিতরে সবচেয়ে বেশি শর্টকাটে লিখতে হবে ইনপুট নিব যে 3টা নাম্বারকে, সেগুলোকে। অ্যালগরিদমে আমি একটা লাইন লিখেছি ইনপুট 3 নাম্বারস ABC, বাট ফ্লো চার্টে লাইন লেখা যাবে না, খুব শর্টকাটে লিখতে হবে। কি লিখব? ইনপুট A, B, C। দ্যাট মিনস একদম শর্টকাটে আমি বুঝিয়ে দিলাম যে ইনপুট দিব ABCকে। কার কাছে ইনপুট দেব? কোনো একটা কম্পিউটারের কাছে। তারপর যেটা সেটা হচ্ছে আমাদের পরের ধাপে চলে যায়, 3 নম্বর ধাপে 3টা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তার মানে আমি এখানে আবারও একটা অ্যারো সাইন দিব, যেটা হচ্ছে আমাদের ফ্লো অফ অ্যারো। দ্যাট মিনস কোন ধাপের পর কোন ধাপ কাজ করছে সেটা দেখানোর জন্য অ্যারো সাইন বা তীর চিহ্ন দেওয়া হয়।
তো যেহেতু আমাদের এখানে এ বি সি 3টা নাম্বার যোগ করতে বলা হয়েছে, তার মানে এই যোগটা হচ্ছে একটা অ্যানালাইসিস করা বা প্রসেস করা। তো প্রসেসের জন্য আমরা জানি যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিম্বল বা আয়তকার সিম্বল। তো এটা হচ্ছে আমাদের আয়তকার সিম্বল। তো এই সিম্বলটা যখন আমরা ইউজ করব তখন এর ভিতরে আমরা কি দেব, একদম সংক্ষেপে দিব যে 3টা সংখ্যা যোগ করতে হবে। যোগ করার জন্য খুব সংক্ষেপে দেওয়া সিস্টেম হচ্ছে আমরা এখানে লিখতে পারি সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। একদম সংক্ষেপে আমরা লিখব সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, যেটা আমাদের ইচ্ছা মতো। আমরা কখনোই এত বড় কোনো লাইন এই ফ্লোচার্টের ভিতর দিতে পারবো না। তারপরের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর ধাপে চলে যাব, প্রিন্ট দ্য সাম। দ্যাট মিনস আমরা পরের ধাপে যাচ্ছি সামটাকে প্রিন্ট করার জন্য। আর প্রিন্ট করার জন্য মানে হচ্ছে কি এটা আমরা আউটপুট হিসেবে যাচ্ছি। দ্যাট মিনস আমাদের এই অ্যালগরিদমে সেকেন্ড ধাপ হচ্ছে ইনপুট, ফোর্থ যে 4 নম্বর ধাপ সেটা হচ্ছে আউটপুট। এবং আউটপুটের যে সিম্বল বা প্রতীক সেটা কিন্তু ইনপুটের মতোই। দ্যাট মিনস ওটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তো আমি এখানে আরেকটা সামান্তরিক আঁকছি যেটা হচ্ছে আমাদের ইনপুটের মতো দেখতে। এবং এই তীর সাইনগুলো অবশ্যই আমাদের প্রতিটা যে সিম্বল আছে তাদের সাথে যুক্ত থাকতে হবে। এবং আমরাও এখানে প্রিন্ট দ্য সাম, এটা সাধারণত একটা লাইন, বাট আমরা এখানে খুব শর্টকাট লিখব প্রিন্ট সাম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সবচেয়ে শর্টকাট ওয়েতে লেখা। এবং ফাইনালি আমাদের কি হয়েছে, এই অ্যালগরিদমটা শেষ হয়েছে। তো আমি ফাইনালি আরেকটা তীর চিহ্ন আঁকবো এবং আমরা এখানে শেষ যে হয়েছে অ্যালগরিদম এটা বোঝানোর জন্য একই রকম স্টার্টের মতো একটা সাইন দেব, কেননা এই সাইনটা একই সাথে নির্দেশ করে কোনো একটা প্রোগ্রাম স্টার্ট হওয়া বা ইন্ড হওয়া, বা বলা যায় কোনো একটা ফ্লো চার্ট স্টার্ট হওয়া বা ইন্ড হওয়া। তো আমি একই রকম উপবৃত্তাকার মতো একটা সাইন দিলাম। সো এই সাইনটা আমাদেরকে নির্দেশ করবে যে আমাদের এখন কম্পিউটারের কাজ শেষ বা ফ্লো চার্টের কাজ শেষ এবং আমাদের প্রসেসটা ইন্ড করতে হবে বা শেষ করতে হবে। তো আমি ভিতরে জাস্ট লিখে দেব ইন্ট, আর কোনো কিছু লেখার দরকার নেই। দ্যাট মিনস এত বড় কোনো লাইন আমরা এখানে লিখবো না। তো খেয়াল করে দেখো, এত বড় কিছু লাইন যুক্ত অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে ফ্লো চার্টটা পেয়েছি সেটা একদমই সিম্পল। এবং তোমরা যদি এই ফ্লো চার্টের দিকে প্রথমবারের মতো তাকাও তবে একদম সহজেই কিন্তু বুঝে যাবে প্রথমে আমাদের শুরু করতে বলা হয়েছে, তারপর 3টা নম্বর ইনপুট দিতে বলা হয়েছে, 3টা নম্বরের যোগফল তৈরি করেছে, তারপরে যোগফলটাকে ছাপিয়েছে বা যেটাকে ইংলিশে বলা হয় প্রিন্ট করেছে বা আউটপুট হিসেবে দিয়েছে, সবশেষে আমাদের কাজটা শেষ হয়েছে। তার মানে এই ফ্লো চার্টের মাধ্যমে খুব সহজেই একটা বিশাল অ্যালগরিদমকে ছোট করে ফেলা যায় এবং বোঝা যায় যে কোন কোন ধাপে আমরা কী কী কাজ করলে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে খুব সহজেই এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো এটুকু ছিল আমাদের পার্ট 2 এর ফ্লো চার্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে।
ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।